নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে ইরান, ইসরায়েল এবং ইউএসএ এই তিন ফ্রন্টের যুদ্ধের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করব। এছাড়াও এই যুদ্ধবিরতি ঘোষণায় কোন দেশের লাভ, কোন দেশের ক্ষতি, ভারতবর্ষের এই নিউট্রাল অবস্থান কেন, সেই বিষয়টিও আমরা বোঝার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সমস্ত বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য ভিডিওটিকে আমরা 4টি পর্যায়ে ভাগ করে আলোচনা করব। প্রথম, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলার কারণ। দ্বিতীয়, এই যুদ্ধের ফলাফল। 3 নম্বর, বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব। 4 নম্বর, ভারতবর্ষের এই নিউট্রাল অবস্থান কেন। 28 ফেব্রুয়ারি 2026 মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। মাত্র 24 ঘন্টার মধ্যে 500-রও বেশি টার্গেট এবং 1200-রও বেশি বোমা বর্ষণ করে। ইরানের প্রধান মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ, তেলের ডিপো, মিলিটারি হেডকোয়ার্টার, এমনকি একটি স্কুলেও হামলা চালিয়েছে বলে জানা যায়। এই হামলা এতটাই নিপুণ ছিল যে ইরানের টপ লিডারশিপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সর্বোচ্চ নেতা আলী খামেনাই নিহত হন। এই হামলার জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। যেই দুবাইকে সব থেকে সেফ মনে করা হতো, সেখানকার হোটেল এবং এয়ারপোর্টে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে ধোঁয়ায় ভরে যায়। ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার দুটি দেশের বিভিন্ন অনেক কারণ থাকতে পারে, তবে মূল কারণ হলো ইরানের পারমাণবিক প্রোগ্রাম, যেটা ইসরায়েল এবং আমেরিকা নিজেদের জন্য খুব বড় থ্রেট হিসাবে মনে করত। ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে। খনিজ তেলের ওপর থেকে আমেরিকা কন্ট্রোল হারাবে। বিশ্ববাজারে ডলারের অবস্থা খাঁচায় পোষা তোতার মতো হয়ে যাবে। এ তো গেল আমেরিকার কথা। অন্যদিকে ইসরায়েল কোনোদিনই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে মেনে নিতে পারবে না। এর প্রধান কারণ হলো ইসরায়েলের অবস্থান এবং আয়তন। ইসরায়েলে যদি 2-3টে পারমাণবিক বোমা ফেলে দেওয়া হয় তাহলে ইসরায়েলের ম্যাপটা পৃথিবীর নকশা থেকেই মুছে যাবে। অন্যদিকে ইরান খুব কমই সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। তাদের প্রক্সি পার্টনার লিবাননে হিজবুল্লাহ, গাজা এবং ফিলিস্তিনে হামাস, ইয়েমেনে হুথিস, ইরাক এবং সিরিয়ায় পিএমএফ, এই সমস্ত গ্রুপকে ইরানের একটা বাহিনী আছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড। তারা আর্থিক সাহায্য এবং ট্রেনিং এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে থাকে। এই রকম কোনো গ্রুপের হাতে যদি পারমাণবিক বোমা চলে আসে তাহলে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে। তাই ইসরায়েল সব কিছু মেনে নিতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে পারমাণবিক বোমা থাকবে সেই বিষয়টা ইসরায়েল কখনোই মেনে নিতে পারে না। যুদ্ধে লাভের কিছু নেই, কেবলই ক্ষতি। সেটা কোনো দেশের বেশি এবং কোনো দেশের কম, সেটা যদি ইরানের মতো ভূপ্রাকৃতিক সম্পন্ন দেশের সাথে হয়। তবে এই যুদ্ধে ইরানের সব থেকে বড় ক্ষতি হলো আল খামেনি সহ ইরানের শীর্ষ যে নেতৃত্ব তাদের নিহত হওয়া। অন্যদিকে বিশ্বের সব থেকে সুরক্ষিত শহর ইউএই, দুবাই এবং কাতারে ইরানের মিসাইল হামলা। বিশ্ববাজারে খনিজ তেলের দাম প্রতি ব্যারেল $100 বেশি পৌঁছে গেছে। মধ্যপ্রাচ্যের সাথে সমস্ত বিশ্বের বাণিজ্য এবং পরিবহন আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। মার্কিন আগ্রাসন নীতির মুখোশ সম্পূর্ণরূপে খুলে গিয়েছে। আমেরিকা এই যুদ্ধে না কোনো সহযোগী দেশকে পাশে পেয়েছে, না পেয়েছে ন্যাটোকে পাশে। তবে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামের গতি কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে সেটা নিশ্চিতভাবে বলা যায়। কোনো দেশকে সচ্ছলভাবে চলার জন্য বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন আছে, তার মধ্যে অন্যতম হলো এনার্জি। সেটা পেট্রোলিয়াম হতে পারে বা ন্যাচারাল গ্যাস হতে পারে। মিডল ইস্টের প্রতিটি দেশই কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে, যেখান থেকে বিশ্বের 29% তেলের ঘাটতি পূরণ হয়। আর শুধু ভারতবর্ষের 80% তেলের ঘাটতি পূরণ করে এই মিডল ইস্ট থেকে পূর্ব এশিয়ায় তেল আসার একমাত্র রুট স্টেট অফ হরমুজ সম্পূর্ণরূপে বন্ধ।
শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের প্রতিটি দেশে এই যুদ্ধের প্রভাব পড়েছে। দেশে জ্বালানির সংকট, বৈদেশিক বাণিজ্যের বেহাল দশা, দ্রব্যমূল্যের বৃদ্ধি, ডলার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, শেয়ার বাজারের রেকর্ড হারে পতন। এই সমস্যা কেবল ভারতবর্ষের নয়, বিশ্বের বেশিরভাগ দেশের সমস্যা। বিশ্ববাজারে খনিজ তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, দেশে ছোট বড় সব ধরনের ব্যবসা সমস্যার মুখে পড়ছে। এই যুদ্ধ যদি সুদূর প্রসারী হয়, তাহলে শুধু ব্যবসা বাণিজ্য নয়, কৃষি ক্ষেত্রেও এই যুদ্ধের প্রভাব পড়বে। ভারতবর্ষ সবসময় নিজেকে টেররিজম বিরোধী গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ হিসাবে তুলে ধরে এসেছে। এই যুদ্ধে ভারতবর্ষের নিউট্রাল থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশ বর্তমানে উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ে। এই পরিস্থিতিতে একটা দেশকে সাপোর্ট করা মানেই অন্য দেশের বিরোধিতা করা। আমাদের ইরান এবং ইউএই থেকে পেট্রোলিয়ামের প্রয়োজন আছে, কাতারের থেকে ন্যাচারাল গ্যাসের প্রয়োজন আছে। অন্যদিকে ইসরায়েলের মতো উন্নত টেকনোলজির দেশের কাছ থেকে ডিফেন্স টেকনোলজির প্রয়োজন আছে। আমেরিকা, ইউরোপের মতো উন্নত দেশের বাজারের প্রয়োজন আছে। ভারতবর্ষ যখন টেররিজম নিয়ে বিশ্বমঞ্চে আওয়াজ তুলে, তখন কিন্তু ইরানকে পাশে পায় না, তুর্কিকে পাশে পায় না, তখন পাশে থাকে ইসরায়েল এবং রাশিয়া। কাশ্মীরের পেহেলগাঁয়ে আতঙ্কি হামলা, তার জবাবে পাকিস্তানে অপারেশন সিন্ধু প্রমাণ করে দেয়, ভারতবর্ষ যদি কখনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কেবল চীন এবং পাকিস্তানের সাথে নয়, ভারতবর্ষে বসবাসকারী দেশদ্রোহীদের সঙ্গেও লড়াই করতে হবে ইন্ডিয়ান আর্মিকে। 1947 সালে 15 আগস্ট স্বাধীনতার পর ভারতবর্ষের সংবিধান রচনা, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উত্থান, বাক স্বাধীনতার অপপ্রয়োগ করে ভারত বিরোধী পাকিস্তান জিন্দাবাদের মতো স্লোগান ভারতের মাটিতেই শুনতে পাওয়া যায়। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সেই দেশের প্রত্যেকটি নাগরিকের মধ্যে দেশভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকার আসবে যাবে, নতুন নতুন রাজনৈতিক দলেরও উত্থান হবে, কিন্তু যদি দেশ অস্থির হয়ে ওঠে, বিদেশি শকুনের নজর পড়বে। জেহাদি চিন্তা ভাবনা ভাবা মানুষের হাতে যদি দেশ চলে যায়, তাহলে ভারতবর্ষের অবস্থাও পার্শ্ববর্তী দেশের মতো হবে। না থাকবে কোনো গণতন্ত্র, সংবিধান কেবল একটা বইয়ে পরিণত হবে, আইন স্ট্যাপলার করে ফাইলে রাখা কাগজের তোড়ায় পরিণত হবে, নারী সুরক্ষার জন্য মোমবাতি মিছিল, বাঁচার জন্য ভিটে মাটি ছাড়তে হবে। ধর্ম, বর্ণ, ভাষা, পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ, নিজের দেশকে ভালোবাসো। দেশের মধ্যে অনেক দেশ বিরোধী মানুষ থাকবে, তাদের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।